আচ্ছা ভাবুন তো, যার কাছে খাবার কেনার টাকা ছিল না সে রাতে ঘুমাতো কলকাতার স্টেশনে এবং মাঝে মধ্যে কুলিগিরি করেও বেড়াতো। কিন্তু সে স্বপ্ন দেখতো একদিন বিজনেস সম্রাট হওয়ার। বিজনেস করার প্রতি ছিল তার আকুল নেশা, এবং এই নেশা থেকেই জন্ম নিয়েছিল আকিজউদ্দিন ফ্যাক্টরি। তো আজকে আমরা আকিজউদ্দিনের যে পুরা স্টোরিটা আছে এটা বলার চেষ্টা করব, এবং আপনাদের মাঝে যে স্পিরিটটা আছে এটা জাগিয়ে তোলার চেষ্টা করব। অবশ্যই তার গল্পটা যদি শোনেন আপনাদেরও ভালো লাগবে, বিজনেস করার ইচ্ছা আপনাদের মাঝেও জাগবে। তো চলুন টাইম ওয়েস্ট না করে আজকের গল্পটা আমরা শুরু করি। 1929 সালের খুলনার ফুলতলার মধ্যডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন আকিজউদ্দিন, এবং তার জন্ম থেকেই ছিল বিজনেসের প্রতি চরম নেশা। এবং সেই নেশা থেকেই তার বাবার যে দোকান ছিল, দোকানে সে টুকিটাকি কাজকর্ম করে দিত। কিন্তু তার একটু ছোটোখাটো ভুলের কারণেই তাকে অনেক পিটুনি খেতে হতো তার বাবার কাছে, এবং অনেক বকাঝকাও খেতে হতো। এই সব কিছু সে সহ্য করতে না পেরে আরেকটা আরেকটা পয়েন্ট আপনাদেরকে বলে রাখি, এর মধ্যে কিন্তু 1943 সালের কঠিন দুর্ভিক্ষও চলে গেছে তার জীবন থেকে। এনিওয়েজ, এখন আমরা গল্পতে ব্যাক করি। তো এই সব কিছু সহ্য করতে না পেরে সে পাড়ি জমান কলকাতায়, এবং কলকাতায় এসে যে তার জন্য অনেক বড় ঝামেলা অপেক্ষা করতেছিল সেটা সে আসলে আন্দাজ করতে পারেন নাই, এবং সে কলকাতায় চলে আসেন। এবং কলকাতায় চলে আসার পরে সেখানে তার কোনো থাকার জায়গা ছিল না, সেখানে কোনো পরিচিত লোকজন ছিল না, সেখানে খাওয়ার সমস্যা করতে হতো। এবং এই সব কিছু থেকে যখন যে কাজটাই পেত সে সেই কাজটাই করার চেষ্টা করতো, কখনো হকার, কখনো কুলি, কখনো বা চায়ের দোকানের সহকারী। এভাবেই তার আসলে জীবনটা শুরু হয়। এবং তখন সে একটা জিনিস লক্ষ্য করেন, সেইখানে পাইকারি দরে ফল কিনে সেগুলো অনেক ভালো দামে বিক্রি করা যায়, এবং সে পরবর্তীতে সেইটা করার চেষ্টা করেন। সে পাইকারিতে ফল কেনেন এবং সেগুলা তিনি বিক্রি করেন। কিন্তু এখানে তার একটা মেইন সমস্যা ছিল যে সে হিন্দিতে কথা বলতে পারতো না, এবং সেই জন্য সে একজন সহকারী রেখে দিত। এবং তার বিজনেসের একটা মূল লক্ষ্য ছিল যে ফলটাকে ফল হিসাবে না, সেটা আলাদা আলাদা টেস্ট এবং ফ্লেভারে সে বিক্রি করতো। এবং এইভাবেই যেই ছেলেটাকে সে সহপাঠী বানিয়েছিল তার কাছে সে আস্তে আস্তে হিন্দিও শিখতো, এবং তাকে তার কাজে সহায়তা করার জন্য ব্যবহারও করতো। এবং এভাবে আস্তে আস্তে তার বিজনেসটা একটু একটু বড় হতে থাকে, এবং সেইখান থেকেই তার মূল যাত্রাটা শুরু হয়। কিন্তু অন্যান্য হকার বা বিজনেস যারা করে তাদের আবার এই জিনিসটা পছন্দ হয়নি। তারা পুলিশ ডেকে অন্য কান্ট্রির বলে তাকে জেলে পাঠিয়ে দেয়। এবং জেলে থাকার পরে সে তার কাছে যে জমানো টাকাটুকু ছিল, তার জমানো যতটুকু টাকা ছিল সে ওইটুক টাকা ওই জেলের জরিমানা সহকারে দিয়ে সেখান থেকে বের হয়ে আসেন। বের হয়ে এসে সে টোটালি একটু ডিপ্রেসড হয়ে যান এবং কাজকর্ম থেকে নিজেকে টোটালি সরিয়ে নেন। এবং সে 2-3 দিন ডিপ্রেশনে থাকার পরে একজন তাকে এসে হেল্প করার জন্য এগিয়ে আসে, কারণ তার ওই ফলের বিজনেসে তাকে সে খেয়াল করেন, এবং তার সততা সব কিছু সে ফলো করে তাকে তার সাথে রেখে দেন। এভাবে সে অনেকদিন ওইখানে কাজকর্ম জারি রাখে, কাজকর্ম করে। সবশেষে সে দেশে ফেরার সিদ্ধান্ত নেন এবং দেশে ফিরে আসেন। দেশে ফেরার পরে তার ফ্যামিলি, তার বাবা মা সবাই তাকে অনেক সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে, এবং তাকে দেখেও অনেক খুশি হয় তারা। এবং এলাকায় কিছুদিন থাকার পরে সে তার বাবাকে বলেন যে কলকাতায় এরকম এরকম বিজনেস হচ্ছে, সেখানে প্রফিট অনেক বেশি এবং সেখানে কাজকর্মও অনেক বেশি। সে তার ফ্যামিলিকে কনভিন্স করার ট্রাই করে কলকাতায় যাওয়ার জন্য। কিন্তু এখানে একটা ভেজাল হয়, সে যাওয়ার প্রিপারেশন নেবে, এই সময় তার বাবা মারা যান। এবং এই মর্মান্তিক ঘটনা কাটিয়ে ওঠার সাথে সাথেই তার ফ্যামিলির যে একটা চাপ সেটা তার উপরে পড়ে যায়, এবং সে বিজনেস করবে করবে এইভাবে সে মানে নতুন নতুন আইডিয়া খুঁজতে থাকেন। এবং তার বাবার যে দোকানটা আছে এটাও সে পাশাপাশি চালান। এবং এই বিজনেস করা করা আইডিয়া থেকে তার মাথায় চলে আসে সেই তামাকের বিড়ির ব্যবসা। বিখ্যাত আকিজ বিড়ির ব্যবসা তার মাথায় চলে আসে। কিন্তু এই বিখ্যাত আকিজ বিড়ির পিছনে কিন্তু অনেক কাহিনী রয়েছে। এবং এইটা চলে আসার পরে সে নতুন নতুন বিড়ির রোল তৈরি করেন, সেখানে তামাক ঢুকান, এবং তার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের দিয়ে টেস্ট করান যে এটা আসলে ফ্লেভারটা কেমন বা এটা চলবে কিনা। এইভাবে করতে করতেই এক সময় সে এটাকে বাজারজাত করাও শুরু করে দেন। কিন্তু এখানে একটা প্রবলেম ছিল যে তার বিড়িটা আসলে সেল হচ্ছিল না, কারণ তার বিড়িতে কিছু প্রবলেম রয়েছে, যেটাকে আমরা বিড়ির ফিল্টার হিসাবে চিনি, এটা সে ইউজ করতো না। পরবর্তী শেষে এইটাও ইউজ করা শুরু করে দেয়, এবং দেখা যায় যে আস্তে ধীরে তার বিজনেসটা একটা সাম্রাজ্যতে পরিণত হতে থাকে। কিন্তু একটা সাম্রাজ্য তো শুধু তার একার দ্বারা চালানো সম্ভব হয় না। সে 1950 সালের দিকে যশোরে শিফট হয়, এবং সেখানে 20 বিঘে জমি নিয়ে তার নতুন ফ্যাক্টরি সে ওপেন করে ফেলে।
এবং এইখানে তার যেহেতু একা বিজনেস করা সম্ভব হয় না, সে তার একটা ফ্রেন্ডকে সঙ্গে করে নেয়। কিন্তু এখানে ফ্রেন্ড আবার তার সাথে একটু বিক্লাসি করে, যদিও সে বিশ্বস্ত ছিল। সে ওই টাইমের 2 লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এটা ওই টাইমের জন্য কত বড় একটা অ্যামাউন্ট সেটা আপনারা আন্দাজি করতে পারতেছেন। সে আবারও ধাক্কা খায়, ধাক্কা খেয়ে সে পড়ে যায় নাই, আবারও সে কন্টিনিউয়াসলি উপরে উঠে দাঁড়ায় এবং সে ওইখান থেকে কাম ব্যাক করার জন্য নতুন নতুন বিজনেস করতে শুরু করে। যেমন হচ্ছে আপনার বছরকি যে বিজনেসগুলো আছে বা সিজনাল ফসলের বিজনেস, গ্রাম থেকে ধান পাট এগুলো কিনে নেয়, কিনে নিয়ে এসে শহরে এনে বিক্রি করে। এবং তার একটা স্ট্র্যাটেজি ছিল, সেটা হচ্ছে কোনো ধরনের দালালকে তুলে দিত না। সে ডোর টু ডোর, দোকান টু দোকান যেত এবং তার যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো সে দিয়ে দিত। এভাবে সে পুরো একটা মার্কেট প্লেস ক্যাপচার করে নিয়েছিল। কিন্তু এখানে একটা মেইন বিষয় হচ্ছিল, সে শুধু কয়েকটা অঞ্চল জুড়ে বিজনেসটা রান করতেছিল, কিন্তু সে পুরো বাংলাদেশকে ক্যাপচার করতে পারেনি বা সে ওই সময় ঢাকাতেও ঢুকতে পারেনি। সে ঢাকাতে ঢোকার জন্য যখন ঢাকাতে তার বিড়িটা ইম্পোর্ট করলো, ওইখানে যে দেখা গেল যে একটা আজিজ বিড়ি নামে অলরেডি সেখানে চলতেছে এবং সেটা অনেক ভালো, গুণে মানে সব দিক দিয়েই অনেক ভালো। বাট এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, সে যখন ওইটা নিয়ে সে ঢাকায় প্রবেশ করে, সে ওইখান থেকেও কিছুটা মডিফাই করার ট্রাই করে, আজিজ বিড়ির থেকেও কিছুটা মডিফাই করার ট্রাই করে এবং সে দামটা একটু সীমিত কমিয়ে দেয়। এবং এখানে সে তার নিজের ট্রাক ইউজ করে দৈনিক মাল ওইখানে দেওয়ার জন্য। এবং এইভাবেই আস্তে আস্তে সে আসলে পুরো বাংলাদেশটাকে ক্যাপচার করে ফেলে এবং তার বিজনেসটা সাম্রাজ্য গড়ে তুলতে সাহায্য করে। এবং এইখানে আর একটা বিষয় ইম্পর্টেন্ট, সে যে শুধু একটা ব্যবসায় থেমে থাকবে সেটা কিন্তু না, সেটার একটা ব্যবসায় থেমে থাকেনি। সে আস্তে আস্তে ভুট্টা মিল, টেক্সটাইল, সিরামিক, সিমেন্ট, খাদ্য পানীয়, প্যাকেজিং, প্রিন্টিং, পরিবহন, এই সব কিছু সে তৈরি করতে সক্ষম হয় এবং এই সব কিছু সে আলাদা আলাদা কোম্পানি বিস্তার করে ফেলে। এবং এইভাবেই যে তার একটা সাম্রাজ্য, পুরো সাম্রাজ্য তৈরি হয় এবং শুধু পরবর্তীতে বাংলাদেশে না, সে বিদেশের মাটিতেও এগুলো ইম্পোর্ট করতে হেল্পফুল হয় এবং বিদেশেও সে এগুলো ইম্পোর্ট করা শুরু করে দেয়, যেটার গায়ে সুন্দর করে লেখা ছিল মেড ইন বাংলাদেশ। এটা আমাদের জন্য সত্যি একটা গর্বের বিষয়। এবং এইভাবেই একজন মহান উদ্যোক্তার 2005 সালে ইতি ঘটে। এবং সেই ইতি ঘটার পরেই যে তার কোম্পানি থেমে আছে তা কিন্তু না, তার পরবর্তীতে আমরা অনেক কিছু দেখতেছি আকেশ গ্রুপের, যেখানে প্রায় 50,000+ কর্মী কাজ করতেছেন বর্তমানে কিন্তু আকিজ গ্রুপ চলমান আছেন। আসলে এইখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারি যে এতগুলো ধাক্কা খাওয়ার পরেও কিন্তু সে থেমে থাকেনি, সে নতুন নতুন আইডিয়া নিয়ে রীতিমতো নতুন উদ্যমে কাজ করা চালিয়ে গেছেন। তো একজন উদ্যোক্তার আসলে এরকমই হওয়া উচিত, একটা বিজনেস নিয়ে থেমে থাকাও যাবে না, আবার ধাক্কা খেলেও থেমে থাকা যাবে না, নিজেকে গ্রো আপ করতে হবে, নেভার গিভ আপ, এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে। তো আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কার গল্প শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।